হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। আজকে তোমাদের জন্য আবার একটা বিশেষ ক্লাস নিয়ে চলে এসেছি, যেখানে আমরা পশ্চিমবঙ্গের যে জিকে সেগুলো সম্পর্কে আলোচনা করব। আমাদের চ্যানেল থেকে তোমরা প্রতিদিন ফ্রি ক্লাসেস পেয়ে থাকো, যেগুলো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে তোমরা অ্যাভেলেবেল পাও। আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করে জানো তোমরা আরো কি ধরনের ক্লাস পেতে চাও। তাহলে চলো, আমরা অলরেডি পশ্চিমবঙ্গের জিকে সেশন একটা শুরু করেছি, যেখানে আমরা প্রথম ক্লাস অলরেডি আপলোড করেছি। সেকেন্ড ক্লাস, চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে: ভারতের তথা বাংলার প্রথম সংবাদপত্র কোনটি? ভারতে প্রথমবার যে সংবাদপত্র বা নিউজ পেপার পাবলিশ করা হয়েছিল সেটা কি ছিল? চারটে অপশন রয়েছে: সমাচার দর্পণ, হিকির বেঙ্গল গেজেট, যুগান্তর না আনন্দবাজার। দেখো, আমরা প্রত্যেকেই পড়েছি বাংলা তথা ভারত তথা বাংলার প্রথম যে সংবাদপত্র ছিল সেটা ছিল হিকির বেঙ্গল গেজেট, যেটা জেমস অগাস্টাস হিকি 1780 সালে কলকাতা থেকে ইংরেজি ভাষায় এই সংবাদপত্রটা কিন্তু প্রকাশ করতেন। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। ডাব্লিউবিসিএস থেকে ডাব্লিউবিপি, কেপি, এসআই সমস্ত পরীক্ষায় এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রচুর বার কিন্তু পরীক্ষায় এসেছে। তো কেয়ারফুলি এটা কিন্তু করবে। ওকে, নেক্সট প্রশ্ন কি বলেছে: পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি? পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্য ফুল কোনটি? চারটে অপশন রয়েছে: পদ্ম, শিউলি, পলাশ না জবা। তো দেখো, প্রত্যেকেই আমরা জানি যে পশ্চিমবঙ্গের রাজ্য ফুল হচ্ছে শিউলি ফুল, যেটা নাইট ফ্লাওয়ারিং জ্যাসমিন নামে পরিচিত। অনেক জায়গায় জ্যাসমিনের অপশন থাকতে পারে, তো সেটা কেয়ারফুলি উত্তর দেবে। এই শিউলি হচ্ছে পশ্চিমবঙ্গের সরকারি রাজ্য ফুল, খুবই গুরুত্বপূর্ণ, আমাদের মনে রাখতে হবে। পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ কোনটি? চারটে অপশন রয়েছে: বট, ছাতিম, শাল না সেগুন। তো জানো, পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ হচ্ছে ছাতিম গাছ, যার বিজ্ঞানসম্মত নাম অ্যালোস্টোনিয়া স্কলারিস, যেটা এই রাজ্যের প্রতীকী গাছ। তো পরীক্ষায় কিন্তু পড়ে রাজ্য বৃক্ষ, রাজ্য ফল, রাজ্য পশু, এগুলো কিন্তু পরীক্ষায় পড়ে, যেগুলো কিন্তু অলরেডি আমরা আলোচনা করেছি। এগুলো কিন্তু সবাই কেয়ারফুলি খাতায় নোট ডাউন করে রাখবে, এক্সামের জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলো, পরবর্তী প্রশ্ন কি বলেছে: লোকসভায় পশ্চিমবঙ্গের মোট আসন সংখ্যা কত? লোকসভাতে মোট কত আসন সংখ্যা রয়েছে, যেখানে এই ইলেকশনের সময় হয়? কিছুদিন পরেই আমাদের লোকসভার মানে আমাদের রাজ্যসভার ভোট রয়েছে, সরি, বিধানসভার ভোট রয়েছে। এই বিধানসভার যে সদস্য, সেখান থেকে কিন্তু রাজ্যসভার সদস্য হয়, কিন্তু লোকসভায় যে সদস্য নির্বাচিত হয় সেগুলো কিন্তু সরাসরি ডাইরেক্ট ইলেকশনের মাধ্যমে হয়ে থাকে। তো 40, 42, 16 আর 294, ঝট করে তোমরা কিন্তু 294 উত্তর হয়তো করে দিতে পারো, কারণ কিছুদিন পরে বিধানসভার ভোট রয়েছে। তো সেই কারণে বিধানসভার আসন সংখ্যা কিন্তু 294, কিন্তু আমাদের প্রশ্ন বলেছে লোকসভায়, লোকসভার আসন কিন্তু 42টি রয়েছে, যার মধ্যে 30টি রয়েছে সাধারণদের জন্য, বাকি এসসি এসটিদের জন্য রয়েছে 12টি সিট। তো তপশিলি জাতি আর তপশিলি উপজাতিদের জন্য সংরক্ষণ রয়েছে 30 + 12 মিলে 42টি সিট রয়েছে। আর রাজ্যসভায় সেই জায়গায় 16টি সিট রয়েছে, বিধানসভায় 294টি আসন রয়েছে। তোমরা কমেন্ট করে জানাও আপকামিং বিধানসভা ইলেকশনে কোন দল তাহলে জিতছে, পরবর্তী মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের কে হতে চলেছে। পরবর্তী প্রশ্ন: দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার বলা হয় কাকে? প্রশ্নটা আরো ঘুরিয়েও হতে পারে যে সুন্দরবনের প্রবেশদ্বার কাকে বলা হয়, অনেক ক্ষেত্রে আবার দক্ষিণবঙ্গের প্রবেশদ্বারও বলা হয়ে থাকে। চারটে অপশন রয়েছে: ক্যানিং, ডায়মন্ড হারবার, নামখানা না শিলিগুড়ি। তো জানো যে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার বা সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় ক্যানিং শহরকে, যেটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত সুন্দরবন তথা দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার। কেউ যদি সুন্দরবন ঘুরতে যাও তাহলে কিন্তু তাকে ভায়া ক্যানিং হয়েই যেতে হবে, তাহলে কিন্তু কেউ সুন্দরবন যেতে পারবে না। অনেকে মনে হতে পারে সুন্দরবন মানেই অন্য জায়গা, নামখানা, কাকদ্বীপ, এই জায়গাগুলো কিন্তু সুন্দরবনের মধ্যে পড়ছে, কিন্তু অ্যাকচুয়ালি কেউ যদি সুন্দরবন যেতে চাও তাকে কিন্তু ভায়া ক্যানিং হয়েই যেতে হয়। তো পরীক্ষায় প্রশ্ন আসে যে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার বা সুন্দরবনের প্রবেশদ্বার কি, তখন অ্যান্সার হবে ক্যানিং। পরবর্তী প্রশ্ন: বাংলার প্রাচীনতম গির্জা ব্যান্ডেল চার্চ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? দেখতেই পাচ্ছ, সবচেয়ে প্রথমে ব্যান্ডেলের চার্চ তৈরি হয়েছিল। খুব সুন্দর বিউটিফুল পিকচার তোমরা দেখতে পাচ্ছ। কবে তৈরি হয়েছিল? 1599, 1599, 1600, 1650 না 1700? তো বাংলার প্রাচীনতম গির্জা, যেটা ব্যান্ডেল চার্চ, সেটা 1599 সালে পর্তুগিজরা হুগলি জেলায় নির্মাণ করেছিল। আমরা প্রত্যেকেই জানি পর্তুগিজরা ভারতে এসেছিল 1495,
এরপর আমরা জানি যে ভারতে তারা রাজত্ব করার পরে ব্রিটিশরা এসেছিল 1600 খ্রিস্টাব্দে, কিন্তু পর্তুগিজরা 1599 খ্রিস্টাব্দে হুগলি জেলার ব্যান্ডেলে প্রথম গির্জা বা চার্চ নির্মাণ করেছিল। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় তামাক চাষ সবচেয়ে বেশি হয়? এই কোশ্চেনটা প্রচুর বার পরীক্ষায় এসেছে। তো এটা মনে রাখার ট্রিক বলো যাই বলো, মনে রাখবে যে কুচবিহার জেলা, চারটে অপশন ছিল, জলপাইগুড়ি, কুচবিহার, উত্তর দিনাজপুর, মালদা। তো এর মধ্যে সবচেয়ে বেশি তামাক চাষ কিন্তু কোচবিহার জেলায় হয়, কারণ এখানকার আবহাওয়া এবং মাটি ভার্জিনিয়া জাতের তামাক চাষের জন্য বিশেষ উপযোগী। এই জন্য সবচেয়ে বেশি তামাক চাষ পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় হয়ে থাকে। বাংলার ম্যানচেস্টার বলা হয় কাকে? দেখো, ম্যানচেস্টার সম্পর্কিত টেক্সটাইল ইন্ডাস্ট্রির সাথে, মানে যেখানে সবচেয়ে বেশি কাপড় উৎপাদন হয়ে থাকে। তো বাংলার ম্যানচেস্টার বলা হয় কাকে? চারটে অপশন রয়েছে, কলকাতা, হাওড়া, দুর্গাপুর না আসানসোল। তো মনে রাখবে, বাংলার মধ্যে সবচেয়ে বেশি টেক্সটাইল ইন্ডাস্ট্রি বা কারখানা রয়েছে সেটা হাওড়া, এই জন্য এটাকে গ্লাসগো বলা হয়ে থাকে। তো প্রচুর সংখ্যক কলকারখানা এবং শিল্পের উন্নতির কারণে হাওড়াকে ভারতের শেফিল্ড বা বাংলার ম্যানচেস্টার বা ভারতের গ্লাসগো বলা হয়ে থাকে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে, পরীক্ষায় প্রচুর বার এসেছে, আমরা ভুল করে ফেলি। পুরুলিয়ার বিখ্যাত লোকনৃত্য কোনটি? পুরুলিয়ায় ভেরি ফেমাস কোনটা লোকনৃত্য রয়েছে? বাউল, ছৌ না টুসু না গম্ভীরা? তো সবাই জানি, প্রত্যেকেই জানি ছৌ নৃত্য, যেটা আমাদের পুরুলিয়ার বিখ্যাত নৃত্য, যেটা হচ্ছে রণনৃত্য, যা মূলত পুরুলিয়া জেলায় মুখোশ পরে পরিবেশন করা হয়। ইউনেস্কো একে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ হিসেবে স্বীকৃত দিয়েছে। তো কারা কারা ছৌ নৃত্য দেখেছো কমেন্ট করে অবশ্যই জানিও। পরবর্তী প্রশ্ন, সিঙ্গলীলা জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত? দেখো, চারটে অপশন রয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি না আলিপুরদুয়ার। তো দেখো, সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক ভেরি ফেমাস, আমাদের অবস্থিত দার্জিলিং জেলা। এই উদ্যানটা রেড পান্ডা সংরক্ষণের জন্য বিখ্যাত। সান্দাকফু, যেটা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, যাওয়ার ট্রেকিং রুট এর মধ্য দিয়ে গিয়েছে। কারা কারা নর্থ বেঙ্গল ঘুরতে গিয়ে সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক দেখেছো কমেন্ট করে অবশ্যই জানি। পরবর্তী প্রশ্ন, তিস্তা নদীর উৎস কি? চারটে অপশন রয়েছে, যেমু হিমবাহ, গঙ্গোত্রী, যমুনোত্রী এবং সিয়াচেন। তো তিস্তা নদীর উৎস এটা কিন্তু যেমু হিমবাহ। তো সিকিমের যে যেমু হিমবাহ, সেখান থেকে কিন্তু তিস্তা নদীর উৎপত্তি হয়েছে, যেটি উত্তরবঙ্গের কিন্তু প্রধান নদী। ভীষণ ইম্পর্টেন্ট, আমাদের মাথার মধ্যে রাখতে হবে। ওকে, পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয়? চারটে অপশন রয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের ময়ূরেশ্বর না পশ্চিম মেদিনীপুর। তো প্রত্যেকেই জানি সবচেয়ে বেশি হয় বক্সাদুয়ারে, আর সব থেকে কম হয় বীরভূমের ময়ূরেশ্বর জেলায়। তো বীরভূম জেলার ময়ূরেশ্বরে রাজ্যে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়, আর বক্সাডুয়ার্সে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটি? চারটে অপশন রয়েছে, দোয়েল, শ্বেতকণ্ঠ মাছরাঙা যেটা হোয়াইট থ্রোট কিংফিশার, টিয়া না চুড়ু। তো পশ্চিমবঙ্গে যে রাজ্য পাখি সেটা কিন্তু শ্বেতকণ্ঠ মাছরাঙা, যার বুক এবং গলা সাদা রঙের হয়, যা একে সাধারণ মাছরাঙার থেকে আলাদা করে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। কুচবিহার জেলা কত সালে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়? চারটে অপশন রয়েছে, 1947, 1948, 1950, 1956। তো কোচবিহার জেলা এটা কিন্তু একটা দেশীয় রাজ্য ছিল। যখন আমাদের স্টেট রিঅর্গানাইজেশনের পূর্বে, যখন ভারত 1947 সালে স্বাধীন হওয়ার পরে যেসব দেশীয় রাজ্যগুলোকে ভারতের সাথে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেশনের মাধ্যমে যুক্ত করা হয়েছিল, তার মধ্যে কোচবিহার জেলাও কিন্তু ওইভাবে ভারতের সাথে যুক্ত। তো 1950 সালে সংবিধান কার্যকরী হওয়ার জাস্ট কিছুদিন আগে, এটা, যেটা আগে কিন্তু চিফ কমিশনার শাসিত প্রদেশ ছিল, পরবর্তীকালে এটাকে 1950 সালের 1 জানুয়ারি পশ্চিমবঙ্গের জেলা হিসেবে যুক্ত করা হয়। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। পশ্চিমবঙ্গের আয়তন ভারতের মোট আয়তনের কত শতাংশ? 2.67, 3.8%, 5% বা 1.8%? তো পশ্চিমবঙ্গের আয়তন ভারতের মোট আয়তনের 2.67%। পশ্চিমবঙ্গের মোট আয়তন 88,752 বর্গ কিলোমিটার, যা ভারতের মোট আয়তনের প্রায় 2.67%। আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গে ভারতের কততম রাজ্য? 11তম, 13তম, 14তম না 15তম? তো মনে রাখবে, আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গ ভারতের 13তম রাজ্য। তো জম্মু কাশ্মীর রাজ্যকে ভেঙে কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার পরে পশ্চিমবঙ্গ বর্তমানে ভারতের 13তম স্থানে পরিণত হয়েছে। পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? দেখতেই পাচ্ছ, খুব সুন্দর, যেখানে অনেকে ঘুরতে যায়, টুরিস্ট স্পট রয়েছে। সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? চারটে অপশন রয়েছে, গোর্গাবুরু, বিহারীনাথ, শুশুনিয়া না সান্দাকফু।
তো অবশ্যই এটা জানি, এটা গুরগাবুরু, যার উচ্চতা প্রায় 677 মিটার, যেটা ছোটনাগপুর মালভূমির অংশ। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। পশ্চিমবঙ্গের কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? একটু আগেই আলোচনা করলাম, চারটে অপশন: বক্সা দুয়ার, দার্জিলিং, কালিম্পং না শিলিগুড়ি। তো পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় বক্সা দুয়ার, যেটা আলিপুরদুয়ার জেলায় অবস্থিত, যেটা জলপাইগুড়িকে ভেঙে আলিপুরদুয়ার তৈরি করে হয়েছে, যেটা ভুটানের সঙ্গে বর্ডার শেয়ার করছে, যেখানে পশ্চিমবঙ্গ রাজ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? পাশে ওনার ছবি দেখতে পাচ্ছি, চারটে অপশন: বিধানচন্দ্র রায়, প্রফুল্লচন্দ্র ঘোষ, প্রফুল্লচন্দ্র সেন না অজয় মুখোপাধ্যায়। তো পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ। তিনি 1947 সালের 15ই আগস্ট থেকে 1948 সালের 14ই জানুয়ারি পর্যন্ত এই পদে ছিলেন। এরপর বিধানচন্দ্র রায় মুখ্যমন্ত্রী হন এবং তাকেই পশ্চিমবঙ্গের প্রধান আর্কিটেক্ট বলা হয়। আজকের লাস্ট প্রশ্ন: ভারতের রুড় বা রুড় অফ ইন্ডিয়া কাকে বলা হয়? চারটে অপশন রয়েছে: দুর্গাপুর, আসানসোল, খড়গপুর না হলদিয়া। তো ভারতের রুড় অঞ্চল বলা হয় দুর্গাপুরকে, কারণ জার্মানির যে রুড় শিল্পাঞ্চলের মতো দুর্গাপুরেও কয়লা খনির উপরে ভিত্তি করে লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে, এই কারণে এটাকে ভারতের রুড় অঞ্চল বলা হয়ে থাকে। তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং এই ধরনের যদি রেগুলার ভাবে তোমরা ক্লাস পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ওয়েট ফর জবকে ফলো করতে ভুলো না। ধন্যবাদ।